হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোটিপতি হওয়ার সহজ রাজ্য। অর্থাৎ আমাদের জন্মছকে কোন দুইটি বিষয় দেখলে আমরা সহজেই বুঝতে পারবো যে এরা কোটিপতি হতে পারবো, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা। কারণ আমরা ব্যাপক হয়তো আমরা অনেকে জন্মছক বিচার বিশ্লেষণ করতে পারি না, কিন্তু যদি অল্প কিছু জানা থাকে, সামান্য কিছু জানলেই সে বিচারটি আপনি করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনার বৃহৎ কিছু জানার প্রয়োজন নেই। আপনি শুধু দুইটি জায়গা দেখবেন, সেই দুইটি জায়গা দেখলে পরেই আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি কোটিপতি হতে পারবেন কি না। তাহলে আপনি জীবনে নিশ্চিত হয়ে যাবেন যে আজ যে অবস্থায় থাকেন না কেন, আপনি ভবিষ্যতে আপনি কোটিপতি হতে পারবেন। সুতরাং আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে যে হোয়াইট বোর্ড রয়েছে সেখানে আমি একটি ছক এঁকে রেখেছি, আর এই ছক থেকেই আপনাদেরকে বুঝাবো। এটি হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়ান ছক। এটা নর্থ ইন্ডিয়ান আছে, সাউথ ইন্ডিয়ান আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ছকটি বেশি প্রচলন হয়। তো সর্বপ্রথম আমাদের রাশিগুলো জানতে হবে যে এই রাশির অধিপতি, অর্থাৎ এটি হচ্ছে মেষ রাশি, এটা বৃষ রাশি, এটা মিথুন রাশি, এটা কর্কট রাশি, এটা সিংহ রাশি, কন্যা রাশি, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি যে কোন রাশির অধিপতি কোন গ্রহ, এবং সেটি আপনারা দেখে নেবেন, আমার ভিডিও রয়েছে সেখান থেকে। কিন্তু আজকে আলোচনা করব যে আপনার কোটিপতি হওয়ার সহজ রাজ্য সহজে কিভাবে বুঝবেন। এখন 12টি রাশির মধ্যে যে কোনো ঘরে আপনার একটি লগ্ন হতে পারে। যেমন আমরা এটিকেই 1 নাম্বার ধরি, মেষ রাশিকে, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। এখন এটি যদি লগ্ন হয় তাহলে এটি হবে নবম। এখন আমাদের দেখতে হবে দুইটি জায়গা, একটি হচ্ছে লগ্ন আর একটি হচ্ছে নবম ঘর। কারণ নবম হচ্ছে আমাদের ভাগ্য আর লগ্ন হচ্ছে আমি নিজে। এই দুইটি ঘর কতটুকু স্ট্রং রয়েছে, এর যারা গ্রহ সেই গ্রহরা কতটুকু স্ট্রং রয়েছে, এই বিষয়টি দেখতে হবে। তাহলে এই বিষয়টি যদি দেখি তাহলে দেখতে হবে এই ঘরের যে গ্রহ সে হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কোথায় রয়েছে, এই মঙ্গলটি কোথায় রয়েছে। এখন এই মঙ্গল যখন লগ্নে থাকবে তখন কিন্তু লগ্নপতি যদি লগ্নে থাকে তাহলে অবশ্যই লগ্ন শক্তিশালী হয়ে থাকে। এখন লগ্নপতি যদি কেন্দ্রে থাকে, এখানে যদি থাকে, সেটিও শক্তিশালী। যদি অর্থাৎ কেন্দ্রে বলতে 4, 7 এবং 10, তাহলে সপ্তমে যদি মঙ্গল থাকে আর যদি দশমে মঙ্গল থাকে, তাহলে এই 4 জায়গায় যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু আপনার লগ্নটি শক্তিশালী হবে। এছাড়াও কোণ, যেমন কোণ হচ্ছে 1, 5, 9, তাহলে আপনার কোণে হচ্ছে এখানে মঙ্গল, যদি এখানে মঙ্গল থাকে অর্থাৎ কোণে আগে দেখেছি 1, 4, 7, 10 এ হচ্ছে আপনার কেন্দ্র, আর 1, 5, 9 এই হচ্ছে কোণ। তাহলে কেন্দ্র এবং কোণে যদি আপনার লগ্নপতি থাকে তাহলে অবশ্যই লগ্নটি শক্তিশালী হবে। এক্ষেত্রে আপনি অবশ্যই
জীবনে সুনাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান, প্রতিপত্তি, তারপরে আপনার অর্থ সম্পদ, ধন দৌলত সবকিছু আপনার জীবনে আসবে, এটি আপনি ধরে নিতে পারেন, এবং আপনি সুস্বাস্থ্য থাকবেন। এরপরে গেল আমাদের নবম ঘর, অর্থাৎ এই নবম ঘরও দেখতে হবে। এই নবম ঘরের অধিপতি কে? এখন আমরা এই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, এই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে ভাগ্যপতি অর্থাৎ নবমপতি যদি নবমে থাকে, তাহলে আপনার সেই নবম ঘরটি শক্তিশালী হয়ে থাকে, অর্থাৎ এই ঘর থেকে আপনার জীবনে উন্নতি আসবে, অর্থাৎ আপনার ইনকাম, আপনার অর্থ, আপনার সুনাম, আপনার স্বাস্থ্য, আপনার প্রতিপত্তি, আপনার সম্মান সবকিছু আপনি পাবেন এই নবম ঘর থেকে। এখন কথা হচ্ছে যে এই নবম ঘরের যে অধিপতি সেটি কোথায় বসছে, এটি দেখার অনেক কারণ রয়েছে। যেমন কেন্দ্রে, লগ্ন থেকে যদি কেন্দ্রে বসে, এখানে যদি বৃহস্পতি বসে, এটি হচ্ছে কেন্দ্রস্থান। তারপরে আপনার এখানে যদি বসে দশমে, তারপরে যদি সপ্তমে বসে, এখানে বৃহস্পতি বসে, তাহলে কিন্তু আপনার বৃহস্পতি যদি আবার লগ্নে বসে, তাহলে কিন্তু সেই এটা স্ট্রং হয়, অর্থাৎ ওই নবম ঘর, অর্থাৎ নবম ঘরের যে গ্রহ থাকে, সে কারণ গ্রহরাই তো ফল দেয়, এই গ্রহরা যদি শক্তিশালী হয়ে থাকে অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। এরপরে যদি এটি হচ্ছে কেন্দ্র, এছাড়াও আপনি আরেকটা বিষয় দেখতে পারেন, যেমন এই নবম ঘর, এ ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, এই বৃহস্পতি থেকে 1 2 3 4 অর্থাৎ এই চতুর্থ ঘর, এটি কিন্তু তার কেন্দ্র ঘর, অর্থাৎ এখান থেকে যদি আমরা ধরি হিসাব করি তাহলে এটি তার কেন্দ্র। তাহলে 4 5 6 7 এখানে যদি বৃহস্পতি থাকে, এটিও কিন্তু আপনার শুভ ফল দিবে। এভাবেও আমরা একটি হিসাব করে বের করতে পারি, অর্থাৎ এই ঘরকে কেন্দ্র করে আমরা দেখতে হবে এই বৃহস্পতিটা কোথায় গিয়ে বসছে। এরপরে আছে কোণ, অর্থাৎ লগ্ন থেকে আমাদের কোণ হচ্ছে কোটা 5 এবং 9। তাহলে আমরা তো দেখেছি যে এখানে স্বক্ষেত্রে বসে রয়েছে, আর এখানে যদি কেন্দ্রে বসা থাকে, এই কোণে বসা থাকে বৃহস্পতি, তাহলে শুভ। এখানে যদি বসা থাকে লগ্নে, তাও শুভ এবং রাজযোগের ফল পাবেন আপনি। এছাড়াও বৃহস্পতি যদি তুঙ্গস্থ থাকে, তাহলেও কিন্তু আপনি শুভ ফল লাভ করতে পারবেন, অর্থাৎ বৃহস্পতি যদি উচ্চস্থ থাকে, উচ্চস্থ মানে এখানে, এখানে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতির এটা উচ্চস্থ স্থান, তাহলে এখানে যদি বৃহস্পতি উচ্চস্থ হয় থাকে, তাহলে অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। অর্থাৎ আমাদের যে বিষয়টি দেখতে হবে যে লগ্নপতি এবং ভাগ্যবতী অর্থাৎ নবম ঘরের যে মালিক, সে কোথায় বসে রয়েছে, অর্থাৎ তারা যদি স্বক্ষেত্রে, কেন্দ্রে, কোণে এবং উচ্চস্থ হয়, তাহলে আপনার দেখা যাবে সেটি রাজযোগের ফল দিবে এবং আপনার জীবনে প্রচুর উন্নতি ঘটবে। দেখা যাচ্ছে আজকে আপনি যে অবস্থায় থাকেন না কেন, টুডে আর টুমোরো আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। যেমন আমি বলেছি লগ্নপতি হচ্ছে মঙ্গল, মঙ্গলের উচ্চস্থ ঘর হচ্ছে এখানে, তাহলে এখানে যদি থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে সাকসেস আসবে, এটি আপনি নিশ্চিত ধরে নিতে পারেন। তো আজকে আপনাদেরকে সহজভাবে বুঝিয়েছি যে রাজযোগ কিভাবে হতে পারে, সহজ রাজযোগ, অর্থাৎ কোটিপতি হওয়ার সহজ রাজযোগ। বিশাল কিছু দেখার দরকার নেই, শুধু আপনি লগ্ন এবং কেন্দ্র, লগ্ন এবং আপনার নবমপতি, এই দুটি ঘরের অধিপতিকে আপনি দেখেন, তাহলেই আপনার সহজে হিসাব হয়ে যাবে যে আপনার জীবনে কতটুকু আপনি উন্নতি করতে পারবেন।
তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে এবং এখান থেকে কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।